আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকের বিকাশ টকশের আলোচনায় রয়েছি আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকে আমাদের বিশেষ অতিথি সুনন্দা আচার্য ম্যাডাম। তো আজকে আমরা ওনার সাথে পরিচয় করে নেব। তার আগে বলবো যে উনি একজন শিক্ষিকা, সাহিত্যিক, লেখিকা এবং আমাদের আজকের আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি আমাদের মধ্যে তুলে ধরবেন কিছু মূল্যবান তথ্য। তো আজকে আমাদের ম্যাডামকে আমরা পেয়ে, আমাদের পজিটিভ বার্তার আর বিকাশ টকশে পেয়ে সত্যি আমরা খুব গর্বিত এবং আপ্লুত ম্যাডামের মতো মানুষকে আমাদের মাঝে পেয়ে। তো ম্যাডামের সাথে পরিচয় করে নেবো আজকে, চলুন। নমস্কার ম্যাডাম। নমস্কার। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই জানতে চাইবো ম্যাডাম, পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে কেমন লাগছে? সত্যি এখানে এসে তো খুবই ভালো লাগছে। তার আগে আমি পজিটিভ বার্তাকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এত সুন্দর নামটার মধ্যেই তো রয়েছে পজিটিভ বার্তা, কাজে এটা ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে আপনার জীবনের জার্নিটা একটু, কারণ আপনি তো জীবনে অনেক কিছু করেছেন। একাধারে শিক্ষিকা ছিলেন, এখন অবসরপ্রাপ্ত শিক্ষিকাও রয়েছেন। তারপরে আপনি আকাশবাণীতে, দূরদর্শনে এবং শ্রুতি নাটকও করেন, কবিতা লেখেন এবং অন্যান্য গল্প লেখেন। তো একটু শুনে নেব আপনার সম্বন্ধে, কিভাবে এত কিছু করেন। তাহলে প্রথম থেকেই বলছি, আসলে ছোটবেলায় আমার যে পারিবারিক পরিমণ্ডল পেয়েছি, সেখানে আমার এক কাকু বেহালা বাজাতেন, আমার পিসি এসরাজ বাজাতেন, এক কাকু তবলা বাজাতেন। তো একটা, তাছাড়া বিভিন্ন গুণীজন, গান বাজনা বা ছবি আঁকার এরকম বিভিন্ন গুণীজনরা বাড়িতে আসতেন। তো এরকম সুন্দর একটা পরিমণ্ডলে বড় হয়েছি, যার ফলে ওই জিনিসটার প্রতি, সাংস্কৃতিক চর্চার প্রতি একটা আকর্ষণ বা ওই জিনিসটাকে যে ভালোবাসা, এটা ছোটবেলা থেকেই হয়েছে। তো ছোটবেলায় আমি গান করতাম, পাশাপাশি বিভিন্ন এমনিতে অনুষ্ঠানে অনেক সময় গান করতাম। আকাশবাণীতে শিশু শিল্পী হিসেবে শিশু মেলায় গান করেছি, তখন গান করতাম। এরপর আরো যখন বড় হয়েছি তখন যুববাণী বলে একটা অনুষ্ঠান আকাশবাণীতে হয়ে থাকে, সেখানে আমি সঞ্চালনা করতাম। সেখানেও দীর্ঘদিন কাজ করেছি। বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন রকম যারা ব্যক্তিত্ব রয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা, আলাপ আলোচনা এরকম হতো। এরপর আমি আকাশবাণীতে অ্যানাউন্সার হিসেবে অ্যাপ্রুভড হই, ক্যাজুয়াল অ্যানাউন্সার হিসেবে অ্যাপ্রুভড হই। তো ওইখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সঞ্চালনা, যুববাণীতে আমি সঞ্চালনার কাজ করতাম, আকাশবাণীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সঞ্চালনা, সাহিত্য, তারপর স্বাস্থ্য, বিভিন্ন বিষয়ে আমি করেছি। পাশাপাশি ওইখানে ছোটদের নিয়ে বা বড়রা মিলে বিভিন্ন ধরনের এই যে গীতি আলেখ্য বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেখানে করেছি। এরপর দূরদর্শনেও আমি বেশ কিছু অনুষ্ঠান করেছি, ওইখানে ইন্টারভিউ নিয়েছি স্বাস্থ্য বিষয়ে বা কৃষি বিষয়ে, এরকম বিভিন্ন ইন্টারভিউ নিয়েছি, কিছু প্রোগ্রাম করেছি। খুব বেশি দিন সেখানে করিনি, কিন্তু বেশ কিছু প্রোগ্রাম করেছি। আর লেখালেখিটা ছোটবেলা কি বলবো, ওই পরিমণ্ডলটাই বোধ আর একটু এগিয়ে দিয়েছে। ছোটবেলা আমার নিজের মতো করেই লিখতাম, ওই আর কি। অনেক ধন্যবাদ ম্যাডামের যে জার্নিটা, সেটা শুনতে পেলাম, খুব সুন্দর, খুব ভালো একটি জার্নি। যে ম্যাডামের পরিবেশটাই ছিল, সেই পরিবেশ থেকেই ম্যাডাম সেখান থেকে এই এত কিছু আগ্রহটা জন্মেছিল ম্যাডামের। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। হ্যাঁ, তো চলুন আবারও জেনে নেবো ম্যাডামের কাছে যে কিভাবে এই যে লেখালেখির জগতে এলেন, বা লেখার মধ্যে কি ধরনের লেখাগুলি আপনার ফুটে ওঠে, কোন ধরনের চরিত্রগুলি, সেগুলো একটু জেনে নেবো আপনার কাছে। লেখালেখি বলতে ছোটবেলায় তো কবিতা লিখতাম, আর বিভিন্ন বিষয়ের উপর। যেমন আমি যখন ছোট ছিলাম তখন জার্মান থেকে একদল
জিমনাস্টিক্স এর দল এসেছিল। তো সেটা দেখে মনে হলো আচ্ছা সেটা একটু সুন্দর করে লিখে, আমার এতটাই ভালো লেগেছে ওদের পারফরমেন্স দেখে, আচ্ছা একটু মানে লিখে পেপারে দিই। তো এরকম মানে ভাবেই বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন বিষয় নিয়ে ভাবে লিখি। আর এরপর বিভিন্ন বিষয় বলতে যেমন মানে আমাদের যে লুপ্ত প্রায় যে সংস্কৃতি, সেই বিষয়টাও আমাকে বিশেষ আকর্ষণ করে। লুপ্ত প্রায় সংস্কৃতি বলতে যেমন কবি গান, পটের গান, নাচ, পুতুল নাচ, এই সমস্ত। তো আমি যখন স্কুলে কাজ করতাম তখন ছাত্রদের নিয়ে আমি কবি গান করিয়েছি, যেমন বিষয়গুলি যেমন সাম্প্রদায়িক মানে এই যে সমস্যা, তারপর মোবাইল বাচ্চাদের উপর, ছাত্রছাত্রীদের উপরে ওদের যে কিরকম মোবাইলের যেরকম ভালো দিক আছে সেরকম তো খারাপ দিকটাও আছে। তো খারাপ দিকটা কিভাবে ওদের জীবনকে নষ্ট করছে সেটা গানের মাধ্যমে বেশ বাচ্চারাও বেশ মজা পেত। আর আমার তো এগুলি কাজ করতে ভালোই লাগে। তাছাড়া নাটক করিয়েছি স্কুলে, বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের নাটক, গীতি আলেখ্য, এরকম অনেক কিছু করিয়েছি। তো এই যে লুপ্ত প্রায় সংস্কৃতি বা আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি, সেটা আমার একটা ফেভারিট সাবজেক্ট। তো এটা নিয়ে আমি বেশ কিছু লেখালেখি করেছি, যেগুলো এখন আমাদের মধ্যে বেশি একটা দেখা যায় না। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে, যেমন রবীন্দ্রনাথ নিয়ে, নজরুলকে নিয়ে, আরো মানে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে এরকম প্রবন্ধ মতো লিখেছি। আর কবিতাও লেখি তুলনামূলক কম। আমার ওই গদ্য লেখাটাই আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, শ্রুতি নাটক এগুলো করে থাকি আর কি। এই যে শ্রুতি নাটক বললেন, যে শ্রুতি নাটক এই যে বললেন মোবাইলে যে বাচ্চাদের এফেক্ট পড়ে, সেই শ্রুতি নাটকটা যদি একটু আপনার কণ্ঠে যদি একটু আমরা শুনতে পাই। ঠিক আছে। আসলে স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি মোবাইল তো এখন একদিকে তো ঠিক আছে, আমাদের অনেক সমস্যার সমাধান, আমাদের এসেনশিয়াল একটা হয়ে গেছে, কিন্তু এর যে নেগেটিভ দিকটা দেখেছি আমি বিশেষ করে ছাত্র ছাত্রীদের উপর। তো এই বিষয়েই আমার একটা শ্রুতি নাটক, আমি কিছু অংশ পড়ে শোনাচ্ছি। পাড়ার কয়জন বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দেখে হঠাৎ একদিন আমার মনে হলো আমারও তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল দরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অ্যান্ড্রয়েড মোবাইল চাই। গেম খেলবো, চ্যাটিং করব, রঙিন সুন্দর সুন্দর ছবি দেখব। মা বাবাকে অনেক বুঝিয়েও রাজি করাতে পারলাম না। শেষে মোক্ষম ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করলাম। চোখ দুটি বড় বড় করে জিভ বের করে সিলিং ফ্যানে ঝুলে পড়ার ভয় দেখালাম, পাছে বংশের সলতে না নিভে যায়। তাই মায়ের কিছু জমানো টাকায় আদায় হলো মোবাইল হাতে পেয়ে সেদিন মনে হয়েছিল এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আমার কিশোর মন তখন কানায় কানায় পূর্ণ। তারপর জানি না কেমন করে গেম খেলার কিছু বন্ধুও জুটে গেল। তারাও আমার মতোই মা বাবা স্কুল টিচার বিদ্রোহী। আমি ঘন্টার পর ঘন্টা সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকতাম। ক্লাসের সুশীল বন্ধুদের দেখে মনে হতো ওরা কত পাংশে লাইফ কাটাচ্ছে। ভগবানের কাছে ছিলাম গ্রেটফুল। গেম, কিছু বিকৃত ছবি আর চ্যাটিং এ বাধা পড়ে আমার জগৎ। জানেন, আমার মা বাবা অনেক বুঝিয়েছেন, তাদের অভিজ্ঞতা দৃষ্টান্ত দিয়ে আমার চোখের পর্দাটাকে পরিষ্কার করতে চেয়েছেন। ছুটে গেছেন স্কুলে স্যারদের কাছে। মা কত মানত, কত ঠাকুর দেবতার মন্দিরে গেছেন। শেষে স্বপ্ন ভেঙে বাবার কাজে সাহায্যের জন্য আমাদের দোকানেও বসাতে চেয়েছেন। না, লাভ কিছুই হলো না। সুযোগ বুঝে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করেছি, বাবাকে টুপি পরিয়ে। যে মায়ের গলা জড়িয়ে না ধরে আমার ঘুম আসতো না, সেই মায়ের কথাও শুনতে অসহ্য লাগতো।
চিৎকার চেঁচামেচি অশান্তি আর গজগজ করে রাগে ঘর থেকে বেরিয়ে যেতাম। মা পেছন থেকে ডাকতো, বাবা একটু ভাত তো মুখে দিয়ে যা। আমি রুক্ষস্বরে বলতাম, আর মলম দিতে হবে না। নিজেও বুঝতে পারলাম না কখন মোবাইলের পাকে বাধা পড়ে গেলাম। মা বাবা জগৎ সংসার একদিকে, আমি আর আমার মোবাইল একদিকে। পড়শিরা কেউ কেউ টেরা বেঁকা কথা বললে মাথায় আগুন জ্বলতো। তারপর তারপর এলো একে ভয়ঙ্কর কালো রাত। মোবাইলের নেট প্যাকের জন্য বাবার কাছে 500 টাকা চাই। সেদিন বাবার পকেট শূন্য। আমি একটা কাচের গ্লাস ঢিল দিয়ে ভেঙে চিৎকার করে বলি, টাকা কি করে দেবে জানি না, কিন্তু টাকাটা আমার এক্ষুনি চাই, এক্ষুনি। না পাই যদি জিনিসপত্র সব চুরমার করে দেব। আমার এই অবস্থা দেখে অসহায় নিরুপায় বাবা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন। তারপর এক সময় রাগে দুঃখে অপমানে ডুকরে কেঁদে ওঠেন। সারাদিন বাবা কারুর সঙ্গে একটা কথাও বলেননি। শুধু একবার বিড় করে বলেছিলেন, মোবাইল নিয়ে এই পরিণতি। বাবার প্রেসার প্রচন্ড হাই হয়ে যায়। বুকের ব্যথা ও যন্ত্রণায় ছটফট করতে থাকে সেদিন, সঙ্গে ভীষণ শ্বাসকষ্ট। সবকিছু কেমন অন্ধকার, চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে জল। মা দিকে বিদিকে জ্ঞান শূন্য হয়ে গেলেন। চোখ দুটো বড় বড় করে ঘরের চারপাশটায় বাবা কি যেন একবার দেখে নিলেন। তারপর ধীরে ধীরে বাবার চোখ দুটো চিরদিনের মতো স্থির হয়ে যায়। বিছানায় পড়ে থাকে তার নিথর নিশ্চুপ প্রাণ শূন্য দেহ। এ কি হয়ে গেল গো, আমার সর্বনাশ হয়ে গেল বলে মা শোকে দুঃখে মেঝেতে লুটিয়ে পড়েন। হে ঈশ্বর, আমি কেন এত ভুল করলাম? না না, আমি মানুষ নই, অমানুষ। আদর ভালোবাসায় পশুও তো প্রতিদান দেয়, আর আমি বাবার জীবনটাই কেড়ে নিলাম। কি করলাম আমি? বাবা বলতেন, তোর বয়সে ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিয়েছেন, আর তুই এই বয়সে কিনা একটা মোবাইলের জন্য প্রাণীর ভয় দেখাস। বলতেন, মা বাবার কথা শুনতে হয়। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পড়তে হয়, জানতে হয়। শুধু সিলেবাসের ওই 2-4 পাতা পড়লেই হয় না, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। বাবাকে হারিয়ে আজ কথাগুলির অর্থ বুঝতে পারছি। বন্ধুরা, এতক্ষণ আমার জীবনের এক ভয়ঙ্কর পরিণতির গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব শেষে বলবো, আমার জীবনের পথে তোমরা কিন্তু কেউ ভুলেও পা বাড়িও না, মোবাইলের ফাঁদে পড়ো না, মা বাবার কথা শোনো। জীবন কিন্তু আমাদের একটাই। এটা মোবাইল কিছু অংশ পড়ে শোনালাম। একটা পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায় মোবাইলের পাল্লায় পড়ে, সেই বিষয়ে। হ্যাঁ, মোবাইল কিভাবে আমাদের বাচ্চাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে সেটারই একটি কাহিনী আমরা ম্যাডামের এই লেখা থেকে, শ্রুতি নাটক থেকে আমরা শুনতে পারলাম। সত্যি আমাদের শুনতে বা দেখতে জিনিসগুলো আমাদের সত্যি খুবই খারাপ লাগে, কিন্তু তারপরও আমরা এই মোবাইলের কারণে আমরা আমাদের অনেক বাচ্চাদেরকে আমরা এইভাবে নষ্ট হয়ে যেতে দেখছি, লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক, মোবাইল তো ভালো জিনিসও আছে, কিন্তু ভালো জিনিসের থেকে হয়তো বাচ্চারা তাদের হয়তো বোঝার ঠিক ততটা বয়স হয় না,
তারা ভালোটাকে নিতে পারে না। মোবাইল থেকেও তো অনেক কিছু ভালো জিনিস আছে, কিন্তু খারাপটাই তাদের উপর বেশি বেশি প্রভাব পড়ছে, যার ফলে কত বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে এবং এইভাবে তারা বাবা মারা কষ্ট পাচ্ছে এবং হয়তো বাবা মারা হঠাৎ করে এইভাবে চলে যাচ্ছেও। হ্যাঁ, শর্ট হয়ে চলে যাচ্ছে। সত্যি এটা খুবই একটি দুঃখজনক এবং প্যাথেটিক ঘটনা এটি আমাদের কাছে। তো বলবো ম্যাডাম, যেটা যেভাবে বললেন লেখার শেষে শ্রুতি নাটকের মধ্য দিয়ে, যে বয়সে ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়েছে আর সেই বয়সে কিনা মোবাইলের জন্য প্রাণ দিবি, মানে সত্যি এটা ভাবলে বা মানে চিন্তা করলে আমাদের গায়ে কাঁটা দেয় যে সত্যি আমরা কিভাবে বাচ্চাদেরকে আমরা দিকে দিকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছি। হয়তো ভালো কাজ করতে গিয়ে সেটা ভালো হচ্ছে না। হ্যাঁ ঠিক। এরপরে আবারও আমরা ম্যাডামের কাছে আসবো। তো পাশাপাশি তো আপনি কবিতাও লেখেন, তো একটা কবিতা যদি শুনতে পাই ম্যাডামের কাছে। সামনেই তো পুজো আসছে, তাহলে পুজোকে উপলক্ষ করি একটা কবিতা এখন পাঠ করছি। শারদীয়া মানেই এক স্নিগ্ধ পরশ মাখা বেশ, আকাশের ঘন নীল, বাতাস যেন কি বলে যায়, পেজা তুলোর মতো মেঘ ব্যস্ততায় উড়ে যায় কোন অলকায়, মন ফিরে থাকায় শিশির সিক্ত শিউলি তলায়, ফেলে আসা দিনের ছুটির বাঁশির রেশ এই পড়ন্ত বেলাতেও কাটেনি। বয়স নামক অঙ্ক যতই পাল্লা ভারী হোক, এক অনাবিল সুখের পায়রা উড়ে আকাশে, পড়ে থাক এক কোণে জীবনের যত গ্লানি, মিলনের মেলায় শুধু আজ, মিলনের মেলা শুধু আজ, মাকে কাছে পাওয়ার তিয়াস। সামনেই আমাদের আমাদের উৎসব, সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। সেই দুর্গোৎসবের কবিতা একটি ম্যাডাম খুব সুন্দর করে আমাদেরকে শোনালেন, ম্যাডামের স্বরচিত কবিতা। তো এরপরে আমরা আবারও একটি কবিতা শুনে নেব ম্যাডামের কাছ থেকে। চলুন। কিছুদিন আগে লিখেছিলাম সেটা মা সরস্বতীকে নিয়ে। ফুটপাতেই বেড়ে ওঠা ছেঁড়া জামা উস্কো খুস্কো চেহারার নিষ্পাপ ছেলেটার কাছে এসো মা, ঝুপড়ির তাপ্পি মারা ঘরে অভুক্ত লিকলিকে একপাল শিশুর মাঝে এসো মা, বোতল কুড়িয়ে যার শৈশব কাটে, পরিবেশ শেখায় যাকে বিকল্প বাঁচার অপকৌশল, গন্ধ নালী পথ বে তার কাছে এসো মা, জন্ম থেকে নিখুঁত সুরে গাইতে পারা, অনাদরে আগাছার মতো বেড়ে ওঠা মেয়েটার হাতে তোমার বিনা তুলে দাও মা, কিংবা পিঠে বিদ্যা বোঝাই ব্যাগ নিয়ে বাড়ি ফেরা ক্লান্ত শিশুটি, রূপকথার স্বপ্ন লোক চাপানো বোঝায় বিধ্বস্ত নম্বরের ললিপপে, শুষ্ক প্রাণ তেষ্টা মেটে না যার, তার প্রাণের আবেদনে সাড়া দাও মা, সোনার সিংহাসন ছেড়ে মাটির ধরায় নেমে এসো মা, অকাতরে বিলাও তোমার জ্ঞান বিবেক বুদ্ধি, যাতে চিত্ত মন সমাজ হয় শুদ্ধি। হ্যাঁ, খুব সুন্দরভাবে বললেন ম্যাডাম। কবিতার মাধ্যমে একটা বার্তা দিলেন যে আমাদের মায়ের কাছে চাওয়ার কি আছে, আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক চৈতন্য এগুলোই তো চাই, এগুলো হলেই তো আমরা একটা ভালো মানুষ হয়ে উঠতে পারবো। তো আমাদের প্রার্থনা সকলেরই যে আমাদের সত্যি সকলকে বিবেক বুদ্ধি দাও, চৈতন্য দাও। তো এরপরে আমরা আবারও আসবো ম্যাডামের কাছে। ম্যাডাম তো শ্রুতি নাটক করেন, অসম্ভব সুন্দর, আমরা এর আগেও শুনলাম। তো আবারও চলুন একটা আবার শ্রুতি নাটক একটি শুনে নেবো ম্যাডামের কণ্ঠে। ঠিক আছে। এখন যে শ্রুতি নাটকটা করছি সেটা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে। আমরা দেখেছি অ্যাকচুয়ালি ওদেরকে দেখে আমরা যতটা ভয় পাই বা আমরা যতটা ওদের সঙ্গে খারাপ ব্যবহার করি, কিন্তু ওদের যে প্র্যাকটিক্যাল লাইফ সেটা কিন্তু মানে ভীষণ ভীষণ প্যাথেটিক। এবং সেটা তাদের ঘর থেকেই শুরু হয়। ঘর থেকেই সেই টর্চারটা শুরু হয়, তারপর খেলার মাঠে, স্কুল, যেখানে যাবে সেখানে কষ্টের পেয়ে থাকে। সবচেয়ে বড় কথা, ওদের জন্য কিন্তু আইন আছে, কিন্তু সেটার প্রয়োগ নেই। এদের জন্য ভালো ভালো মানে ব্যবস্থা আছে, কিন্তু সেটার প্রয়োগ নেই। তো ওদের বিষয়ে একটা শ্রুতি নাটক আমি শোনাচ্ছি।
আমার কৈশোর জীবনের গল্প আজ আমি আপনাদের শোনাবো। জানি না আমি ছেলে না মেয়ে। আমার জন্মের পর আচার অনুষ্ঠান সবার ক্ষেত্রে যা যা হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মা পরম যত্নে আমাকে লালন করেন, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। কিন্তু গোল বাঁধলো কখন বলুন তো? যখন একটু বড় হলাম, ক্লাস 9-এ পড়ি তখন। ছোট ক্লাসেও যে আমি সবার শিকার হইনি তা নয়, হজম করে নিয়েছি। বিধাতা হয়তো আমাকে সেই শক্তি দিয়েই পাঠিয়েছেন। আমি নিজেকে বরাবরই একটা খোলসের মধ্যে লুকিয়ে রাখতাম। একদিন আমার এক সহপাঠী আমার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ তুই কি রে? একটু ঘাবড়ে গেলাম, কিন্তু সাহস করে বলি, কেন, আমি কি? আবার মুখে মুখে বলছিস কেন? তুই তো ছেলে নোস। লিপস্টিক পরছিস, কাজল পরছিস, কে জানে আর কিছু পরছিস কিনা। তাতে তোর কি অসুবিধা? খুব সাহস হয়েছে না? লজ্জা করে না তোর? কেন লজ্জা করবে? আমি কি চুরি করেছি না মিথ্যে বলছি? কারণ তুই একটা বাজে, তুই একটা নোংরা। কেন রে? কেন আমি বাজে? আমার কৈশোরের প্রতিবাদী মন চুপ থাকতে পারল না। তোর মুখে গজানো গোঁফ, শক্ত চোয়াল, আবার মাথায় লম্বা চুল, নেইল পলিশ পরেছিস, আর বাকিটা বললাম না। তারপর ক্লাসের সবাই একসঙ্গে হো হো করে ক্রূর হাসি হেসে ওঠে। শেষ হয়নি, আরো বাকি আছে। শুনবি না জয়ন্ত? বিল্টু দাদা বলেছে এমন লেডিস লেডিস ছেলেদের বলে হিজড়া। আমি থপ করে আকাশ থেকে নিচে পড়ে গেলাম। শব্দটা যেন মিসাইলের বুলেটের মতো আমার মাথায় বিদ্ধ হলো। আমি দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম। একজন সহপাঠী বলল, সবাই মিলে মার ওকে। একসঙ্গে 8-10টা হাতের কিল ঘুষি আমার শরীরে বর্ষিত হতে লাগলো। আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলাম। যদিও আমার সুঠাম দেহ আর শক্ত হাতের কয়েকটা ঘুষিতে ওরাও কিছু টের পেত না, তা করলাম না। ছোট থেকেই শুনে এসেছি আমি সবার মতো নই, যেন দোষটা আমারই। আমার মন জুড়ে থাকতো একটা মিথ্যা অপরাধ বোধ। একজন স্যার আমাকে মারছে দেখে এগিয়ে এসে বললেন, এই তোরা কি করছিস? মারছিস কেন ওকে? সবাই সরে দাঁড়া। এই কি হলো রে জয়ন্ত? আমার ঠোঁট কেটে মুখ দিয়ে তখন রক্ত পড়ছে। কেন মারলি তোরা ওকে? রক্ত পড়ছে যে, যা যা মুখটা ধুয়ে আয়। সমস্বরে সহপাঠীরা বলল, স্যার ও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। মিথ্যে কথা বলতে ওদের এতটুকুও বাদলো না। ভেবেছিলাম স্যারের কাছ থেকে একটু সাপোর্ট পাবো, না। তিনি বললেন, তোরা নিজেরা ওকে মারতে গেলি কেন? আমাদের বলতি, আমি শাস্তি দিতাম। সেই থেকে স্কুল মানে আমার কাছে একটা বিভীষিকা। ছোট ক্লাসের ছেলেরাও ঠোঁট বেঁকিয়ে কিছু না কিছু আমাকে মন্তব্য করত। আমি ধরেই নিয়েছিলাম এটাই আমার স্বাভাবিক জীবন। এলোমেলো ড্রেস আর উস্কো খুস্কো চুলে বাড়ি ফিরলাম। থমথমে আমার চেহারা। ঘরে ঢুকতেই মায়ের তারস্বরে চিৎকার। ভেবেছিলাম মায়ের কাছে সত্যি ঘটনাটা খুলে বলবো। মারধরের ব্যাপারে মা আমাকে অন্তত একটু সহানুভূতি জানাবে, প্রতিবাদ করবে, বলবে আমি স্কুলে গিয়ে বিচার চাইবো। কেন শুধু শুধু তোকে ওরা এমন ভাবে মারলো? তুই তো মারপিট করার ছেলে নোস। আহারে না, এমনটা হলো না। মার আগে গজগজ করে বললে, কি আবার কোথায় দরবার বাঁধিয়ে এসেছো? হাঙ্গামা না করে বুঝি চলছিল না? মা আমার দিকে ভালো করে একটু দেখলো না, আরো বললেন, হতচ্ছাড়া আমার হাড় না জ্বালিয়ে ছাড়বে না। শুনেছি পৃথিবীতে আর কেউ বুঝুক না বুঝুক, মা সন্তানের কষ্ট বোঝে। তা তো সত্যি হলো না। মাথার ভেতরটা আবার কেমন শূন্য হয়ে গেল। যাও, টেবিলে ভাত বাড়া আছে,
খেয়ে আমাকে উদ্ধার করো বলে অন্য কাজে চলে গেলেন। এবার খেলার মাঠের কথাটা একটু বলি। কেউ তো আমায় খেলায় ডাকে না। সেদিন ক্রিকেট খেলা হচ্ছিল, মাঠে ছক্কার বলটা দাদারা খুঁজেই পাচ্ছিল না। আমি অতি উৎসাহে জঙ্গল ঘেটে ঘুটে বলটা কুড়িয়ে ওদের কাছে দিতে যাই। একজন দাদা বললে, এই তোকে কে বলেছে রে বল আনতে, যা যা ভাগ। যত সব। এখন বলবো আমার বাড়িতে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি মায়ের টিপ কপালে লাগিয়ে আয়নায় নিজেকে দেখছি। মায়ের হাতের চুড়ি আর আলনা থেকে মায়ের শাড়িটা পরে নিজেকে ঘুরে ঘুরে বারবার দেখার চেষ্টা করছি। ছেলে বললে কি হবে, আমি যে মনে মনে মেয়ের পোশাক পরতেই ভালোবাসি। একা ঘরে কোমর দুলিয়ে হাঁটছিলাম। সিনেমার সেলিব্রিটিরা যেমন করে হাঁটে, কখনো মডেলদের মতো র্যাম্পিং করি, ছবি তোলার মতো পোজ দিই, দুই একটা সেলফিও নিয়েছি হাসি হাসি মুখ করে। আমার ছবি তো আর কেউ দেখবে না, নিজের সঙ্গেই নিজে কথা বলছি, হাসছি। মা পেছনের দরজার সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসছিলেন আর গম্ভীর হয়ে আমাকে ফলো করছিলেন। আমি ঠিক কি কি করছি, হঠাৎ মা পেছন থেকে এসে বেল্ট দিয়ে এলো পাথারি এমন চাপকাতে শুরু করলো, আমার তখনকার জগৎটা ভেঙে খান খান হয়ে গেল। আমি মায়ের পা জড়িয়ে ধরে কত অনুনয় করলাম, কাঁদলাম, মা আর মেরো না, মা আর মেরো না, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও, আমি তোমার সাজার জিনিসে আর হাত দেব না মা। মা সেদিন চিৎকার করে বলেছিল, তোকে আমি কতদিন বলেছি তুই ছেলে ছেলে ছেলে, মেয়েদের জিনিস তুই ব্যবহার করবি না, তুই পুরুষ বুঝলি, তুই পুরুষ, মেয়ে নোস। আত্মীয় স্বজন পাড়া পড়শি সবার মধ্যে গুঞ্জন তোকে নিয়ে, আমি কি করব? বাথরুমে গিয়ে আয়নায় অনেকক্ষণ নিজেকে দেখতে দেখতে দুঃখে অভিমানে একটা কঠিন সিদ্ধান্ত মাথায় ঘোরাফেরা করছিল। না, তা করলাম না। একটা কষ্ট বারবার দলা পাকিয়ে ওঠে গলায়। কষ্টটা আমাকে সহজে ছাড়ে না। চুপ করে অপরাধীর মতো আবার ঘরে গিয়ে বসলাম। দিদি টিউশন থেকে ফিরে মায়ের ক্রুদ্ধ রূপ দেখে বিরক্তি সহকারে বলে, বাঁদরটা আবার বুঝি ঝামেলা পাকিয়েছে? এটা ভাই না ছাই, ভাই বলতেও লজ্জা করি। সেদিন অনন্যা কলেজে জয়ন্তর কথা বলে বলে এমন ভাবে হাসছিল, সবার সামনে লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। আর ওই মিতা কাকুমনি তো জিজ্ঞেস করেই বসলো, কিরে পূজা, তোর ভাইটা এমন কেন রে? মাকে বলিস শাসন করতে। কি আর বলবো, চুপ করে শুধু শুনলাম। অসহ্য। আর বাবা কিছুক্ষণের মধ্যে অফিস থেকে ফিরলেন। কিছু একটা আন্দাজ করে আমার উপস্থিতিকে পাত্তা না দিয়েই তার ঘরে চলে গেলেন। আমার ছোটবেলাকার বাবা, যিনি আমার খুব কাছের ছিলেন, আজ যেন অনেক দূরের কেউ একজন হয়ে গেলেন। কাউকেই বোঝাতে পারলাম না। বাইরে থেকে দেখতে আমি ছেলে হলেও অন্তরে আমি মেয়ে মেয়ে মেয়ে। এ আমার এক অস্তিত্বের কাহিনী। আলাদা, আমার জন্য আলাদা কোনো গ্রহ নেই। এখানেই আমাকে প্রতিনিয়ত প্রতিটি অগ্নি পরীক্ষায় জয়ী হতে হয়। 8 পৌড়ে শাড়ি আর সস্তার মেকআপ মাখা, ঢোল হাতে পুরুষালী চেহারার কিছু মানুষকে নেচে গেয়ে টাকা চাইতে দেখেন আপনারা। তাদের জীবনের গল্পটা ঠিক আমারই মতো। পরিবার, সমাজ, বাড়ি ঘরে কেউ ওদের থাকতে দেয়নি। আমাদের সরকারি স্বীকৃতি আছে, অথচ রক্ষা নেই। আমার জীবন চিত্রনাট্যের বাকি অংশে কি আছে জানি না,
তবে আমি দাঁতে দাঁত চেপে নিজের পায়ে দাঁড়াবই, এ আমার অঙ্গীকার। আমরা যে কাহিনীগুলো জানি না, আমরা হয়তো ওদেরকে দেখি, আমাদের এই থার্ড জেন্ডাররা আমরা দেখি, অনেক সময় আমাদের বাড়িতে আসি, রাস্তাঘাটে দেখি, বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা দেখতে পাই, কিন্তু তাদের ভিতরে যে এতটা কষ্ট, যে ছোট থেকে বড় হওয়ার যে কষ্ট, সেটা পার্টে পার্টে কোথায়, স্কুলে বলুন, খেলার মাঠে বলুন, বাড়িতে বলুন, মানে আমাদের প্রতিবেশীদের কাছ থেকে বলুন, বিভিন্ন ভাবে যে তারা এতটা তারা নির্যাতিত হয়েছে, মনের দিক দিয়ে বলুন, শারীরিক দিক দিয়ে বলুন। কিন্তু সত্যি আমরা এগুলো ভেতর থেকে হয়তো ফিল করি না, অনেক সময় আমরা উপর দিয়ে দেখি যে না, ওরা থার্ড জেন্ডার, ঠিক আছে, ওদের সাথে ওরা একটু অন্যরকম আমাদের থেকে, ওরা সমাজে সেই এই প্রতিষ্ঠিত সেইভাবে ওরা হতে পারে না, মানে আমাদের মতো নর্মাল ভাবে ওরা চলতে পারে না। কিন্তু এতটা যে তাদের ভেতরে কষ্ট, সেটা আপনার লেখা থেকে আজ খুব সুন্দরভাবে ফুটে উঠলো। সত্যি এই ঘটনাগুলো খুবই মর্মস্পর্শী, তবুও আজকে আমরা দেখতে পাই হয়তো আগের মতো এতটা আমরা দেখি না, আজকেও তারা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে, বিভিন্ন রকম ভাবে সাপোর্ট পাচ্ছে, এবং সরকারি সাপোর্টও ওদেরকে পাওয়া, ওদের সেই রুলস আছে, এবং সেটা যদি ওরা পায় ব্যবহার করতে, ওরা ঠিক ব্যবহার করতে জানছে না, মানে পারছে না। ওরা মানে সেটা সুবিধাটা নিতে পারে, কিন্তু তারা সেটা পাচ্ছে না। সেটা কেন পারছে না, সেটাও আবার ওদের দিক থেকে আবার অনেক লম্বা কাহিনী আছে। আচ্ছা, হ্যাঁ, তো সেটা আর কি। আর ওরা এক জায়গায় বেশি দিন থাকে না, এখান থেকে ওইখানে ওদের মধ্যে একটা রুলস আছে। একজন গুরুমার আন্ডারে তাদেরকে থাকতে হয়, তার এবং সেই রুলসে তাদেরকে চলতে লাগে। হ্যাঁ, তো চট করে সেই দল থেকে বেরিয়ে এসে একা, তার পক্ষে ও সেটা কঠিন কাজ, প্রতিষ্ঠিত হওয়াটা। হ্যাঁ, প্রতিষ্ঠিত হওয়াটা, মানে এমনিতে আমরা বলছি যে ওরা হয়তো এই জিনিসটা করছে না, ওইটা করলে পারে, কিন্তু তাদের পক্ষে দলের থেকে বিচ্ছিন্ন হয়ে এসে একা, এটাও কঠিন, বড় একটা চ্যালেঞ্জ, কঠিন। মানে সেখানেও তাদের বাধা রয়েছে। ঠিক। তো চলুন আমরা ম্যাডামের কাছে আবারও একটি শ্রুতি নাটক শুনে নেব। সত্যি খুবই ভালো লাগছে শুনতে, কিন্তু ভালো লাগাটা কিন্তু একটু অন্যরকম, যে অনেক অজানা কিছু তথ্য আমরা ম্যাডামের কাছ থেকে জানতে পারছি, যেগুলো আমরা জানতাম না। তো চলুন ম্যাডাম, আবার একটু যদি শুনতে পাই, জিরো ফিগার নিয়ে যে একটা শ্রুতি নাটক আপনার আছে, ওটা একটু শুনে নেব। আজকালকার বাচ্চাদের মধ্যে ফিগার, তারা খুব সচেতনতা দেখা যাচ্ছে। তো সেই বিষয় নিয়ে, সেটা আমার ঘরেও আছে, তো সেই বিষয় নিয়ে একটু একটা শ্রুতি নাটক লিখেছিলাম, জিরো ফিগার। আজকাল বাচ্চাদের মধ্যে সেটা খুবই দেখা যায়। ডোনা, ডোনা, রান্নাঘরে আয় তো মা। না না, ভয় নেই, কোনো কাজের কথা বলবো না। কই রে ডোনা, আয়। এই দেখ, মাসিমণি নিজের হাতে পিঠে করে পাঠিয়েছে। এই দেখ, আমিও কত সন্দেশ, নাড়ু, পায়েস বানিয়েছি, নে খা। আমি থালায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কি বললি, খাবি না? কত শখ করে বানালাম, আর এখনই তো তোদের খাওয়ার বয়স, একটু অন্তত মুখে দে। মুখের উপর খাবো না বলে দিতে পারলি? সেই সকালে তো খালি পেটে 1 কাপ গ্রিন টি আর একটু ওটস না বোটস কি খেলি, তাতে হয়? দুপুর গড়িয়ে যাচ্ছে, আরে আমরা তো সকালে ব্রেকফাস্ট করলাম, তারপর পঞ্চ ব্যঞ্জনে পেট ভরে ভাত খেলাম, এখন খাবো দুপুরের খাবার। এটা ভালো লাগে বল? তোর বাবা, আমরা বুড়ো বুড়িরাই শুধু খাবো, আর তোরা ছেলে মেয়েরা সারাদিন একটু মুখে দিলি না দিলি, ব্যাস ওতেই তোদের হয়ে গেল। কি বললি? বেশি বেশি খাওয়ার মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে শোন, বলি, তোর দাদু বলতো, পিঠে খাবো তো গোটা 50, আর পায়েস খাবো তো 5 লিটার দুধের পায়েস। ছিলেনও বটে দিব্য কান্তি চেহারার, তোদের মতন এই আমসি মার্কা চেহারার নয়। কি বললি? গল্পগুলি শিখেই তুলে রাখবো? কাকে আর কি বলি, কেমন যেন তোরা।
তোদের খিদে লাগে না? যদি বা খেলি পাখির মতো একটু খুঁটে খুঁটে। আরে ভগবান মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, ভালো মন্দ খাবারগুলি একটু চেখে দেখবো না? মা ঠাকুমাদের হাতে তৈরি নাড়ু, সন্দেশ, পিঠে, পায়েস তোদের জেনারেশনে দেখছি হারিয়েই যাবে। ভালো মন্দ মুখরোচক এসব খাবার একটু খেতে হয়, বুঝলি? তোর দাদুর মতো অত না পারলেও তোর বাবা এখনো দিব্যি ওই 30-40 খানা নাড়ু কিংবা পিঠে চালিয়ে দিতে পারে। তোর বাবা কেন, আমিও গোটা 15-20 খানা মধ্যপ্রদেশে চালান দিতে পারি, বুঝলি? শোন, 3 বেলা পেট ভরে ভাত খাবি। বাঙালি মেয়েদের একটু না দোষ নদোষ না হলে চোখেই লাগে না। কি শরীরের ওয়েট বেড়ে গেলে ক্ষতি? পেটটা জয় ঢাকের মতো হয়ে যাক তুই চাস না, ভালো কথা। আমি বলছি নাকি জয় ঢাকের মতো পেট হয়ে যাক? আরে বাবা, ও ভয়েতে খাবি না তাও হয়। একটু ব্যায়াম ট্যায়াম না হয় করবি। লক্ষ্মী সোনা মা আমার। ঠিক আছে, থালা থেকে কিছুটা সরিয়ে নিলাম। এই নে, 1 বাটি পায়েস, 4-5টা পিঠে, 4-5 খানা সন্দেশ, টপাটপ খেয়ে নে তো। তুই না খেলে মায়ের মন মানে বল? যখন মা হবি তখন বুঝবি। খাবারের প্রতি এই অবজ্ঞাটা কিন্তু আমার গায়ে লাগে। হ্যাঁ, এত সাধাসাধি করেও মায়ের জন্য তোর মনটা একটু ভিজলো না? বলি, আমাদের খাবার নিয়ে এত সাধাসাধি কেউ করতো না। 5 জন ভাই বোন আমরা, মা কার দিকে তাকাবেন? খাবার যা পেতাম সোজা মুখে ঢুকিয়ে দিতাম। বলতে দ্বিধা নেই, আমরা চুরি করেও খেতাম মা ঠাকুমার চৌকিড়ি, নাড়ু, সন্দেশ, কত কি। এর মজাটাই ছিল আলাদা। তাছাড়া এ বাড়ি ও বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি ঘুরে তো জুটতই। এসব বুঝবি না, তোরা কেমন পাংশে। কেবল প্যাকেটের খাবার, রেস্টুরেন্টের খাবার, ওই জমাটো না টমাটো কি বলে, ওই খাবার হলে তো লাফিয়ে খেতিস। হোক না মাসে একদিনই। এত কষ্ট করে বানালাম, এগুলো কি বেশি দিন রাখা যাবে? ফ্রিজে রাখলেও তো এবেলা ওবেলা করে শেষে ডাস্টবিনে ফেলতে হবে। হয়েছে, আমার ঘাট হয়েছে। কি কি বললি? ফিগার নষ্ট করতে চাস না? দীপিকা পাড়ুকোনের মতো 0 ফিগার হতে চাস? শোনো মেয়ের কথা, বলি 0 ফিগারের চক্করে গ্যাস্ট্রিকের ব্যামো আর মাথা ঘুরিয়ে না পড়িস। যা বানিয়েছিস শরীরটাকে, জোরে একটা দমকা বাতাস এলেই কুপুকাত। বাঙালির রসনা বলে একটা কথা আছে, ওসব তো তোরা জানিসই না। তোদের ওই মেপে মেপে খাওয়ার যে কি সুখ বুঝি না বাপু। মাগো, কোমরটা টন টন করে উঠলো গো, কি যন্ত্রণা গো। না পারি বসতে, না পারি শুতে। কি বললি? আমার খাওয়ার লাগাম নেই তাই শরীরটা ভারী হয়ে গেছে, তার জন্য ব্যথা হচ্ছে। মাকে অমন করে বলতে একটু বাঁধলো না তোর? মেয়ের মুখেও এসব কথা শুনতে হয়। হায় আমার কপাল। আমার ওয়েট তেমন আর বেশি কই। ডাক্তার বলেছিল জাস্ট কেজি 10 ওয়েট লস করতে হবে। আরে ডাক্তাররা অমন বলেই থাকে, নইলে ওদের ব্যবসা চলবে? আমার বয়সী কার অসুখ নেই দেখাতো? মনির মা, পিউর মা, টুসির মা, সবার অসুখ আছে। অসুখ বিসুখ, কোমরে ব্যথা সব আছে। কি বললে? চোখের খিদেই খাওয়া বন্ধ করতে হবে? মরণ। ছোট থেকে কত যত্নে আদরে বড় করলাম, এখন কিনা আমাকেই উল্টো শেখাচ্ছিস? কি দিয়ে এলো রে, আরো যে কি দেখতে হবে কে জানে। বলি, এত পরিশ্রম রোজগার সব তো পেটের জন্যই। বয়স হয়েছে, কানে একটু কম শুনতে পায়। কি বললি? জোরে বল।
দুনিয়াটা তো দেখছি উল্টেই গেছে। হ্যাঁ, আবার কি অ্যাডভাইস? আমাদেরও ডায়েট করতে হবে? মেরেছে। দুদিন পরে যখন পটল তুলবো তখন বুঝবি মায়ের সোহাগ কি জিনিস। থাকতে কাঁচি, হারাইলে দা। হ্যাঁ, জেনে রাখিস। তার চেয়ে বল না, নাকেই মরি। কি? পিঠে, পায়েস, নাড়ু, সন্দেশ বাঙালির ঐতিহ্য নষ্ট হয়ে যাক চাইছিস না? তাহলে কি বলতে চাইছিস? হ্যাঁ, আবার ক্যালোরি মেপেও খেতে হবে? না বাপু, ওই দুনৌকোই পা দিয়ে আমি চলতে পারবো না। না না না, তোমাদের ওই এক চিমটে এক খান কিংবা আধ খান খাওয়ার জন্যে সব আয়োজন সাজিয়ে আমি বসতে পারবো না। ছাড় ছাড় বলছি, গলায় জড়িয়ে ধরে আর মন ভোলাতে হবে না। আমার কষ্টের কথা কে বা বোঝে? এই যন্ত্রের যুগে তোদের মনটাও যন্ত্রের মতোই হয়ে গেছে। ভালো মন্দ খাবার দেখলেও একটু খেতে ইচ্ছে করে না। থাক, তোর জিরো ফিগার নিয়ে আমি চললাম। ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডামের এত সুন্দর শ্রুতি নাটক আমাদের মধ্যে তুলে ধরার জন্য। সত্যি ম্যাডামের এত সুন্দর শ্রুতি নাটকগুলো আমরা শুনতে পাচ্ছি, সত্যি ভাবতেই পারিনি। খুবই সুন্দর। তবে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ম্যাডামকে জানাবো আবারও অসংখ্য ধন্যবাদ ম্যাডামের মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য। এবং আবারও চাইবো কোনো এক সময় ম্যাডামকে, হয়তো আমাদের সময় হাতে আর নেই, ওই কারণেই, ওই জন্য ম্যাডামের কাছে আমাদের আরো শোনার বাকি রয়ে গেল, আবারও শুনবো কোনো এক সময়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। নমস্কার।